আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন সময় তোমাদের এটা কি আপডেট কি? তোমরা দেখলাম ওইদিন রাস্তাঘাট আটকে আন্দোলন চলতেছে, কি আপডেট কি বলো? ইজ দেয়ার এনি আপডেট? স্যার এখনো দাবিগুলো মেনে নেয়নি স্যার। এখনো মেনে নেয় নাই? না স্যার, আন্দোলন এখনো চলছে। আচ্ছা, যাই হোক, আন্দোলনের পাশাপাশি এতটুকু তোমরা শিওর থাকো যে তোমাদের পরীক্ষা হবে, হ্যাঁ? কারণ এটা তো এইচএসসি না, মানে এটা শর্ট অ্যাসেসমেন্ট, মানে ওয়ান টাইপ অফ অ্যাসেসমেন্ট হলেও হবে আর কি, মানে মডিফাইড অ্যাসেসমেন্ট যেটাকে বলে, বুঝতে পারছো? এটা হবে কারণ মেডিকেল সায়েন্স তো এমনি এমনি ইয়ে করবে না। এটা যতদূর আমার মনে হচ্ছে, দিস ইজ মাই পার্সোনাল ভিউ। ওকে, অনেক অনেক স্টুডেন্ট তো, সেক্ষেত্রে হয়তো এটা অবশ্যই চিন্তা করবে, এটা একটা চিন্তার বিষয় যে কিভাবে ইয়ে করা যায়। তো তোমরা তো এটা বুঝতে পারতেছো যে পরীক্ষা যে হবে, হ্যাঁ? এদের কি তোমরা বুঝতে পারতেছো? আর পরীক্ষা হওয়ার একটা হবেই, পরীক্ষা তো অবশ্যই হবে, তবে সেটা এখনো সিদ্ধান্ত ইয়ে হয় নাই আর কি। যাই হোক, আমরা তো আর বসে থাকতে পারি না, আমরা আমাদের পড়াগুলোকে, হ্যাঁ, মেডিকেল সায়েন্সে তুমি যত বেশি বার পড়বা ততই কি হবে, এগুলা তোমার বেসিক আরো শক্তিশালী হবে, ঠিক আছে? সো বসে থাকার কোনো উপায় নেই। আমরা এখানে হচ্ছে একটু আজকে প্রবলেম হচ্ছে ল্যাপটপে, বুঝছো? তোমাদের ম্যাডাম ক্লাস নেওয়ার কথা, ল্যাপটপের প্রবলেমের কারণে বারবার এটা সরে যাচ্ছে। আমরা চেষ্টা করব, মেডিকেল কলেজে আছে, মেডিকেল কলেজের ল্যাপটপে একটু প্রবলেম হচ্ছে। ওকে, সো আমরা লাস্ট ক্লাসে যে এইগুলো পড়তেছিলাম, যে ইউরিন আরএনএ, হ্যাঁ, ইউরিন মাইক্রোস্কোপি এক্সামিনেশন প্রত্যেকগুলো ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন সহ বিভিন্ন অস্মোলজি বলেছিলাম, ইউরিন অ্যাপিয়ারেন্স, ইউরিন কালার, ইউরিন ওডর, হ্যাঁ, লাস্ট এটা বলেছিলাম ইউরিন ওডর এবং পিএইচ। তারপরে যেটা বাকি ছিল সেটা হচ্ছে ইউরিন গ্লুকোজ, মানে সুগার। ওকে, আচ্ছা, আমরা তো ইউরিনের সুগার দেখবো একটা পেশেন্টের, কিন্তু আসলে এটা ক্লিনিক্যাল ইমপ্লিকেশনটা কি, যে ইউরিনে যে আমি দেখতেছি সেই ক্লিনিক্যাল ইমপ্লিকেশন আমরা প্রথমে যা আমরা জানি, যেটা কমন, একদম মোস্ট কমন, সেটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, ইনক্রিজ গ্লুকোজ অকার্স ইন ডায়াবেটিস মেলাইটাস। তারপর হচ্ছে এন্ডোক্রাইন ডিসঅর্ডার, যেমন থাইরয়েডোক্সিকোসিস, কুশিং সিনড্রোম, অ্যাক্রোমেগালি। We know that in this type of condition, the blood sugar is rises in thyrotoxicosis, Cushing syndrome এবং acromegaly. Cushing syndrome, thyrotoxicosis যদি ট্রাইআয়োডোথ্রিওনিন এবং টেট্রাআয়োডোথ্রায়োনিন T3T4 হরমোনগুলো যদি বেড়ে যায়, এগুলো কি করে, ইনক্রিজ মেটাবলিক প্রোফাইল, ultimately increase the blood sugar level, and this sugar ultimately process the renal threshold of the kidney, and so we found it in the urine. তারপর হচ্ছে কুশিং সিনড্রোম, এই যে দেখো কুশিং সিনড্রোম, এক্সেসিভ গ্লুকোকর্টিকয়েড ইনটেক যদি করে কোনো পেশেন্টের বা টিউমার থাকে, সেক্ষেত্রে হতে পারে কুশিং সিনড্রোম। হাইড্রোজেনিক কার্বন আছে, ইনডিউসড পথ আছে, হ্যাঁ। So in this Cushing syndrome, there is increased glucocorticoid, and it will ultimately increases the glucose in the blood, and this blood rises in urine, and in also the acromegaly, সেখানে কি হয়, increase growth hormone, and this is a diabetogenic hormone, and it will increases the blood sugar level. তারপর আর কি কারণে আমরা ইউরিনে গ্লুকোজ পেতে পারি? লিভার এবং প্যানক্রিয়াটিক ডিজিজ, লিভার এন্ড প্যানক্রিয়াটিক ডিজিজ। তারপর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার, যেমন ব্রেন ইনজুরি, স্ট্রোক, impaired tubular reabsorption, Fanconi syndrome, advanced renal tubular disease, pregnancy with possible latent diabetes, যেটাকে আমরা বলি gestational diabetes. এটা this is too much important, and during gestational diabetes we also detect presence of glucose in the urine. Then increase of other sugar, শুধু যে আমরা গ্লুকোজ দেখি তা কিন্তু না, অন্যান্য সুগার কিন্তু আমরা দেখি। ওকে, increase of other sugars, that means react only with reduction test, not diagnostic test. ওকে, এটা ডিগনস্টিক টেস্টের মাধ্যমে কখনোই বোঝা সম্ভব না।
যেমন ল্যাকটোজ, we find it in pregnancy, lactation, lactose intolerance. Galactose, in hereditary galactosuria. Xylose, excessive ingestion of the fruit. Fructose, hereditary fructose intolerance. ওই যে fructosemia এবং fructosuria আমি তোমাদের পড়াছিলাম। ওকে, fructosuria এবং fructosemia। আর হচ্ছে pentose, certain drug therapies and rare hereditary condition. ওকে, সো বায়োকেমিক্যাল টেস্ট অফ দ্য রেনাল ফাংশন আমরা যদি এভাবে বলতে পারি মেজারমেন্ট অফ দ্য জিএফআর, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, সেটা আমরা দেখি কিভাবে, আমাদের ইউরিন আরএমই শেষ। ওকে, টোটাল তাহলে বায়োকেমিক্যাল টেস্ট আমরা কি করতেছি দেখো, মেজারমেন্ট অফ দ্য জিএফআর, এবং জিএফআর মেজারমেন্ট করার জন্য, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট মেজারমেন্ট করার জন্য আমরা যা করি যেগুলো হচ্ছে বায়োকেমিক্যাল টেস্ট, বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরিতে আমরা করি। ক্লিয়ারেন্স টেস্ট, প্লাজমা ক্রিয়েটিনিন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড এন্ড বিটা 2 মাইক্রোগ্লোবিউলিন। তারপর হচ্ছে রেনাল টিউবুলার ফাংশন টেস্ট। রেনাল টিউবুলার ফাংশন টেস্ট আমরা যেগুলো করি, অসমোলারিটি মেজারমেন্ট, স্পেসিফিক প্রোটিনুরিয়া, লাইক এটা কি এটা মানে ভুল আসছে, অ্যামাইনো অ্যাসিডুরিয়া দেখি আমরা, অ্যামাইনো অ্যাসিডুরিয়া রেনাল টিউবুলার ফাংশন, গ্লাইকোসুরিয়া আমরা দেখি। যদি কোনো কারণে রেনাল টিউবুলার প্রবলেম থাকে গ্লুকোজ রিঅ্যাবজর্পশন হবে না, সো গ্লাইকোসুরিয়া এবং অ্যামাইনো অ্যাসিডুরিয়া। ইউরিন লাইসিস যেটা আমরা বলছি ইউরিন আরএমই, ইউরিন আরএমই তে আমরা করি কি, অ্যাপিয়ারেন্স, স্পেসিফিক গ্রেভিটি, অসমোলারিটি, পিএইচ, গ্লুকোজ, প্রোটিন এবং ইউরিনারি সেডিমেন্টস। তো মেজারমেন্ট অফ দ্য জিএফআর তোমাদেরকে অলরেডি পড়ানো হয়েছে, ঠিক আছে, আমি এটা বলছিলাম। এবং ক্রিয়েটিনিন ক্লিনিক্যাল সিগনিফিকেন্স কি সেটা বলছি, ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স এটাও পড়ানো হয়েছে তোমাদের। ওকে, ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স আমরা কি বের করি এটা আগের দেখো, many renal disease with various glomerular, tubular, interstitial or vascular damage can cause an increase in plasma urea concentration. Okay, বিভিন্ন ধরনের renal disease যেখানে glomerulus, tubular function or interstitial or vascular damages occurs in the kidney, it will raises the plasma urea concentration. So reference interval for serum urea is 5 to 39 মিলিগ্রাম পার ডেসিলিটার। এই জিনিসটা কিন্তু তোমরা ভুল করো, ওই যে প্র্যাকটিক্যাল হয় না, প্র্যাকটিক্যাল হওয়ার পর তো তোমাদের কোশ্চেন করা হয় যে ডিউরিং প্রেডিকশন আছে হোয়াট ইজ দ্য নরমাল লেভেল অফ দ্য প্লাজমা ইউরিয়া, ঠিক আছে, তো হেলদি ইন্ডিভিজুয়ালস 5 to 39 milligram per deciliter. Plasma concentration also tend to be slightly higher in males than female. High protein diet causes significant increase in plasma urea concentration and urinary excretion. So there are some non-renal factors that can affect the urea level. এটা এই কারণে বলছিলাম যে ইউরিয়া এবং ক্রিয়েটিনিন আমরা প্রেফার করি ক্রিয়েটিনিন, due to this is constant. আচ্ছা, কোশ্চেনটা করে লাভ নেই, পরে করব না, এটা আগে বলে নেই। নন রেনাল ফ্যাক্টরস ক্যান এফেক্ট দ্য ইউরিয়া লেভেল। কি কি আছে? মাইল্ড ডিহাইড্রেশন, তার মানে কেউ যদি ডিহাইড্রেশন হয় তার ইউরিয়া লেভেল বেড়ে যেতে পারে, মাইল্ড ডিহাইড্রেশন। ওকে, হাই প্রোটিন ডায়েট, মাইল্ড ডিহাইড্রেশন, হাই প্রোটিন ডায়েট, increase protein catabolism, muscle wasting as in starvation. Okay, reabsorption of the blood proteins after a GAT hemorrhage. This is too much important. Gastrointestinal tract যদি hemorrhage হয়, মনে রাখো সবাই, gastrointestinal tract যদি hemorrhage হয় সেক্ষেত্রে প্লাজমা ইউরিয়া লেভেল কি হবে? বেড়ে যাবে। এখন বলতে পারো স্যার কি কারণটা কি? This is too much important. দেখো যে আমরা এই ধরনের পেশেন্ট, তার কারণ হচ্ছে ব্লাডের যে প্রোটিনটা থাকে, হ্যাঁ, যে প্রচুর পরিমাণে কি থাকে, অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্লাজমা প্রোটিন থাকে। যখন হেমোরেজ হয়, জিআরটি হেমোরেজ হয়, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে হেমোরেজ হয়, দিস প্রোটিন ব্লাডের সাথে প্রোটিনগুলো আবার রিঅ্যাবসর্ব হয় ইন্টেস্টাইনে। ওকে, এবং
সে প্রোটিনে তোমার কিছু প্রোটিন আছে ব্রেকডাউন হয় বাই গ্যাস্ট্রিক জুস এন্ড প্যানক্রিয়াটিক জুস, তখন কি হয় সেখান থেকে ইউরিয়া সিনথেসিস বেড়ে যায়, আলটিমেটলি ইউরিনে প্লাজমাতে আমরা ইউরিয়া বেশি পরিমাণে পাই, ঠিক আছে, কারণ প্রোটিনগুলোর ডিগ্রেডেশন বেড়ে যায় প্লাজমা প্রোটিনগুলো, ঠিক আছে, কোথায়, বাই ইন্টেস্টাইনাল এনজাইম প্যানক্রিয়াটিক এন্ড গ্যাস্ট্রিক এনজাইম। So ultimately it will increases the reabsorption of the blood proteins, অ্যামাইনো অ্যাসিড হিসেবে ব্লাড প্রোটিন গুলো হয়, তখন লিভারে কি ইউরিয়া সাইকেল বেশি হয়, ইনক্রিজ urea synthesis in the liver and ultimately plasma urea is raised, understand? AGIT hemorrhage, তাহলে আমরা কি বলতে পারি না একটা রোগী আসলো প্রচন্ড পেট ব্যথা নিয়ে, তাকে যদি আমরা সিরাম ইউরিয়া দেই এবং ইউরিয়া যদি অনেক বেশি পাই, আমরা কি সাসপেক্ট করতে পারবো, মানে একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমরা ভাবতে পারবো যে ওই রোগীটার কি আছে, তার জিআইটি হেমোরেজ আছে, গ্যাস্ট্রিক হেমোরেজ আছে, পেপটিক আলসার ডিজিজের কারণে বা অন্য কোনো কারণে, পলিপের কারণে। দেখছো প্রবলেম এক জায়গায় কিন্তু আমরা নির্ণয় করি অন্য মাধ্যমে। দিস ইজ দ্য ইন্টারেস্টিং ফ্যাক্ট, দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট, মানে এই যে এটা খুবই একটা দারুণ একটা এবং তুমি যদি অনেক বড় ডাক্তার হও, তুমি জাস্ট প্লাজমা ইউরিয়া দেখেই কিন্তু অনেক কিছু ডায়াগনোসিস করতে পারবে। তোমার যদি ক্লিনিক্যাল নলেজ ভালো থাকে, তুমি যদি মানে কোরিলেশন করতে পারো, তোমরা যদি কোরিলেশন করতে পারো একটা পেশেন্টের সাথে ইনভেস্টিগেশনের কোরিলেশন করতে পারো, তাহলে ইজিলি ইউ ক্যান ডায়াগনোস দ্য পেশেন্ট দ্যাট হি উইল বি সাফারিং ফর জেট হেমোরেজ। তারপর ট্রিটমেন্ট উইথ কর্টিসল অর ইটস সিনথেটিক অ্যানালগ, এইসব কারণে পারবে। ওকে, এস্টিমেটেড জিএফআর তোমাদের আসলে মেইনলি এটা ইয়েতে আসে, শর্ট নোটে আসে, শর্ট নোট ইজিএফআর। This is a very interesting method to identify the end stage CKD. Chronic kidney disease যদি থাকে আমরা স্টেজিং করতে পারি, ফার্স্টে স্টেজিং করতে পারি অ্যাকর্ডিং টু দা এস্টিমেটেড জিএফআর। এস্টিমেটেড জিএফআর এর মাধ্যমে আমরা এটা কি করতে পারি, কতগুলো ভাবে ডিফারেনশিয়েট করতে পারি সিকিডি কে, ক্রনিক কিডনি ডিজিজ। এটা কিন্তু তোমরা দেখবা বিভিন্ন প্রফে আসছে এস্টিমেটেড জিএফআর। এখানে দেখো বা কক্রফ গড ফর্মুলা, একটা ফর্মুলা আছে, আবার এটা একটা ক্যালকুলেটরের মাধ্যমে বের করা হয়, বুঝছো? তোমরা সবাইকে বলতেছি শোনো, देयर इज এ ক্যালকুলেটর ফর ইজিএফআর। ইজিএফআর নির্ণয় করার জন্য একটা ক্যালকুলেটর আছে, বিশেষ ধরনের ক্যালকুলেটর। The Cockcroft-Gault formula for estimating creatinine clearance is routinely as a simple means to provide a reliable approximation of the residual renal function in all patients with CKD. The formulas are as follows. এই ফর্মুলাটার মানে বুঝছো, দেখো 140 minus age into weight in kg, এটাকে ডিভাইড করতে হবে, মানে ভাগ দিতে হবে বাই সিরাম ক্রিয়েটিনিন in 72 hours, 72 ঘন্টায় তার সিরাম ক্রিয়েটিনিন লেভেল কত, সেটার মাধ্যমে আমরা নির্ণয় করি, ঠিক আছে? এই যে দেখো একটা মজার জিনিস এখানে দেয়া আছে। However, this has been extensively modified and there are online calculator for eGFR. দেখছো, এই যে দেখো, there are online calculator of eGFR from the serum creatinine and body weight of the patient. সবচেয়ে মজার বিষয় কি জানো, তুমি যদি ওই পেশেন্টের বডি ওয়েট, সিরাম ক্রিয়েটিনিন লেভেল জানো, তাহলে অনলাইনে, হ্যাঁ, তোমরা আজকে লেখা সার্চ দিবা, দেখবা গুগলে, অল অফ ইউ, দিস ইজ ইন্টারেস্টিং ফ্যাক্ট, এটা জেনে রাখো। তোমরা গুগলে সার্চ দিবা, ইন গুগল ইজিএফআর ক্যালকুলেটর, দেখবা সাথে সাথে ইজিএফআর ক্যালকুলেটর চলে আসছে। হ্যাঁ, এবং বাসায় যদি তোমাদের দাদা দাদি, গ্র্যান্ডফাদার or grandmother, হ্যাঁ, grandmother who is suffering the CKD, understand, and if you know that the age, the weight of the patient and the serum creatinine level, you easily find out the eGFR, understand, by using this calculator. খুব মজার একটা জিনিস তোমাদের আমি জানাই দিলাম, ঠিক আছে? And we determine by using this eGFR, we determine the stages of the chronic kidney disease. Chronic kidney disease এর স্টেজিং করতে পারি আমরা এটার মধ্যে। সবাই কি শুনতে পাচ্ছ? আচ্ছা, টিউবুলার ফাংশনের জন্য আমরা যে যে টেস্ট করি সেগুলো একটু আমি ডিসকাশন করি। টিউবুলার ফাংশন, রেনাল টিউবুলার ফাংশন, প্রক্সিমাল কম্পারেটর টিউবুল, ডিস্টাল কম্পারেটর টিউবুল এবং কানেক্টিং ডাক্ট। আসলে টিউবুলার ফাংশন আমরা তো জিএফআর নিয়ে কথা বলছি,
তারপর হচ্ছে ইউরিন আর ইউরিন রুটিন এক্সামিনেশন আমরা কি কি দেখি সেগুলো বলছি। কিন্তু টিউবুলার ফাংশন দিস ইজ টু মাচ ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, হ্যাঁ প্রবলেমে আছে যে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, এই সমস্যায় আমাদের অবশ্যই টিউবুলার ফাংশনটা দেখতে হবে। দেখো টিউবুলার ফাংশন আমরা কিভাবে নির্ণয় করি। ইউরিন কনসেন্ট্রেশন টেস্ট, এই দেখো যেটা বলতেছিলাম, টেস্ট ফর টিউবুলার ফাংশন ইউরিন কনসেন্ট্রেশন টেস্ট। আমরা কি করছি, তোমাদের পড়াছিলাম কি যে ইউরিন কনসেন্ট্রেশন দিস ইজ মেইনলি ডান বাই tubular cell, ওকে, মেইনলি ডান বাই দ্য টিউবুলার সেল। সে কি করে, ওয়াটারকে রিঅ্যাবজর্পশন করে এবং যে সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম, হিপিউরিক অ্যাসিড, ইউরিয়া, গ্লুকোজ যেগুলা প্রয়োজনের বাইরে যেগুলো আছে সেগুলো ইউরিনের মাধ্যমে কি করে, এক্সক্রিশন করে। সো if there is any problem in the tubular cell of renal tubules, it will hamper the tubular function and ultimately also hamper the concentrating power of the kidney to concentrate the urine কে যে কনসেন্ট্রেট করে সেই কনসেন্ট্রেশন পাওয়ারটা হ্যাম্পার হবে। সো আমরা যদি কিডনির ইউরিনের যদি কনসেন্ট্রেশন মেজারমেন্ট করতে পারি তাহলে কি আমরা বের করতে পারবো না যে টিউবুলার ফাংশন হ্যাম্পার্ড হয়েছে? we can find out that the tubular function is hampered. Specific gravity is measured in the urine. Specific gravity, ওই যে তোমাদের বলছিলাম specific gravity against the normal water 1.000, ঠিক আছে, ওটার against আমরা স্পেসিফিক গ্র্যাভিটিটা দেখি এবং সেটার মাধ্যমে কি টিউবুলার ফাংশন মেজার করি। স্পেসিফিক গ্র্যাভিটি বেড়ে যাওয়া মানে there is any problem in concentration function of the renal tubule। আর যদি কোনো কারণে লো ফিক্সড স্পেসিফিক গ্র্যাভিটি মানে সব সময় স্পেসিফিক গ্র্যাভিটি একটা ফিক্সড পয়েন্টে থাকে, আমরা ধরে নিতে পারি যে পেশেন্ট ইজ ইন্ডিকেটিভ অফ ক্রনিক কিডনি ডিজিজ, ওকে। তারপর আরেকটা যেটা করি সেটা হচ্ছে ডাইলিউশন টেস্ট। আফটার ওভারনাইট ওয়াটার ডিপ্রাইভেশন patient is asked to take 1200 ml of water in half hour, okay, সারা রাত্র ওভারনাইট ওয়াটার ডিপ্রাইভেশন মানে সারা রাত পেশেন্টকে পানি খেতে দেওয়া হয়, হ্যাঁ, এবং কি বলা হয় আধা ঘন্টার ভিতরে বলা হয় 1200 ml of water খাওয়ার জন্য। asked to take 1200 ml of water in half hour, then that urine specific gravity is measured in samples collected over next 4 hours. At least one sample should show specific gravity of 1.003 or below. আমরা পেশেন্টকে সারা রাত্র পানি খেতে দিব না, তারপরে সকালবেলা আধা ঘন্টার ভিতরে 1200 ml ওয়াটার খেতে দিব এবং 3টা স্যাম্পল নিব পেশেন্টের ব্লাড স্যাম্পল, ওকে, এবং ইউরিন স্পেসিফিক গ্র্যাভিটি মেজার করব। ইউরিন স্পেসিফিক গ্র্যাভিটির 3টা স্যাম্পল নিব এবং আমরা দেখব নেক্সট 4 আওয়ার আমরা দেখব স্পেসিফিক গ্র্যাভিটিটা কি। একটা স্যাম্পল এট লিস্ট ওয়ান স্যাম্পল আমরা কি পাবো, স্পেসিফিক গ্র্যাভিটি পাবো 1.003 অর বিলো, সাধারণত থাকে 1.000, কিন্তু এখানে আমরা কি পাবো 1.003 অর বিলো। তখন আমরা এটা কি এই ডাইলিউশন টেস্টের মাধ্যমে আমরা কি বুঝতে পারবো যে রেনাল টিউবুলার ফাংশন উইল বি progressively decreased, ওকে। আচ্ছা, আরেকটা টেস্ট আমরা করি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্যারাঅ্যামাইনো হিপিউরিক অ্যাসিড ক্লিয়ারেন্স টেস্ট। প্যারাঅ্যামাইনো হিপিউরিক অ্যাসিড ক্লিয়ারেন্স টেস্ট, এবং এটা দিস ইজ এ ভেরি ইউনিক টেস্ট, ওকে। প্যারাঅ্যামাইনো হিপিউরিক অ্যাসিড, this is unique in that it is completely excreted in one passage through kidney as it is both filtered and secreted. Therefore, clearance of para-amino hippuric acid is a measure of the renal plasma flow. আর আমরা এটার মাধ্যমে বুঝতে পারি this is a unique test, para-amino hippuric acid। আরেকটা আছে সেটা হচ্ছে acidification test।
In this, the ability to acidify urine is tested after administration of 0.1 gram per kg of ammonium chloride gelatin coated samples. এটা সহজভাবে আমি যদি তোমাদের বলি, তোমরা অ্যাসিডিফিকেশন অফ ইউরিন সবাই পড়ছো ফিজিওলজিতে, পড়ছো না? অ্যাসিডিফিকেশন অফ ইউরিন এটা আসলে কিভাবে হচ্ছে ওই মেকানিজমটা যদি তোমরা মানে এজিউম করতে পারো, তাহলে বুঝতে পারবা যে টেস্ট ফর টিউবুলার ফাংশন আমরা কেন অ্যাসিডিফিকেশন টেস্ট করি। মনে আছে হাইড্রোজেন ক্রিয়েশন করে রেনাল টিউবুলার সেল এবং রিঅ্যাবজর্পশন অফ কি রিঅ্যাবজর্পশন অফ পটাশিয়াম, তাহলে আলটিমেটলি কি করে অ্যাসিডিফিকেশন অফ দ্য ইউরিন করে। সো যদি কোনো কারণে রেনাল টিউবুলার ফাংশন লস হয়, অ্যাসিডিফিকেশন কি হবে, বেড়ে যাবে, মানে ইউরিনের পিএইচ কমে যাবে। আন্ডারস্ট্যান্ড? সবাই কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, আমরা এরপরে জেনেটিক্স শুরু করব। হ্যাঁ, সেল সাইকেল দিয়ে শুরু করব, জেনেটিক্স। ওকে, থ্যাংক ইউ অল। এখানে মোটামুটি রেনাল ফাংশন টেস্ট আমাদের শেষ। তারপর আমি তোমাদের কিছু রেনাল যে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি যে কোশ্চেন গুলো, ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো সেগুলো বলে দিব, ঠিক আছে? তারপরে আমরা শুরু করব